ছাগল যারা কিনতে গেলেন তারা কিন্তু এখনও মোটামুটিভাবে নিরাপদে। ছাগল যিনি বিক্রি করতেন বা বিক্রি করতে চেয়েছিলেন তাকে আমরা উচ্ছেদ করে দিলাম, সাদিক এগ্রোকে উচ্ছেদ করে দিলাম। আর মতিউরের যে পরিবার, সেই পরিবার কিন্তু অক্ষত অবস্থাতেই আছে। মানে উচ্ছেদ হওয়া দরকার ছিল কার? উচ্ছেদ হওয়া দরকার ছিল মতিউর, তার পরিবার, অসৎ অর্থ সম্পদ, মানে বিপ্লব করতে চাইলে তাদেরকে উচ্ছেদ করে দেওয়া দরকার ছিল। যদিও সব কিছুই আইনের মধ্যে থেকে হওয়া দরকার, কথার জন্য বলছি। কিন্তু সাদিক এগ্রো কী করে? বিক্রি করে। তারা একটা জায়গা ভাড়া নিয়ে অথবা দখল করে যাই করুক করেছে, একটা ফার্ম করেছিল, তাদেরকে আমরা উচ্ছেদ করে দিলাম। ঠিক আছে, যে চোরের উপরে রাগ করে মাটিতে ভাত খাওয়ার যে ব্যাপার আছে, প্রচলিত প্রবাদ আছে, সেগুলো আমাদের অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হয়। মানে আমাদের উন্নয়ন, অগ্রগতি আর অধপতন, এটা আসলে কোনটা কোন পর্যায়ের, কোন জায়গাতে পৌঁছলাম আমরা? আমাদের উন্নয়ন বা অগ্রগতি কি? আমাদের উন্নয়ন বা অগ্রগতি পদ্মা সেতু উন্নয়ন, আমাদের কিছু 4 লেন 6 লেনের রাস্তা অগ্রগতি, যেগুলো আগে ছিল না। আমাদের কিছু ফ্লাইওভার অগ্রগতি, আমাদের কিছু বড় বড় ভবন অগ্রগতি, আমাদের কিছু চাকচিক্যময়, দেখতে সুন্দর, ঝলমলে, সেটা এক ধরনের অগ্রগতি। আর আমাদের মানে অধপতন কোন কোন জায়গাগুলোতে? আমাদের শিক্ষায় অধপতন। আমাদের শিক্ষায় অধপতন, এটা বললে তো কিছুটা বায়বীয় হয়ে যায়। আরও সুনির্দিষ্ট করে বলি যে অধপতনের জায়গাটা কি। ধরুন আমাদের ক্রিকেট টিম খেলা, মানুষের এক ধরনের হাহাকার লক্ষ্য করছি গত কয়েকদিন ধরে, যে কি হলো, কি হলো, কি হওয়ার কথা ছিল, কিভাবে হয়ে গেল, অমুকের দোষ, তমুকের দোষ, ইত্যাদি ইত্যাদি। আজকের ক্রিকেটের যে অবস্থা, এই অবস্থার জন্য আমরা সবাই মিলে মূলত সাকিব আল হাসানকে দায় দিচ্ছি। কেউ কেউ আবার দেখলাম আগ বাড়িয়ে বলছে ধর্ম, নামাজ পড়া, দাড়ি রাখা ক্রিকেটারদের, এগুলোও নাকি একটা তাদের এই সমস্যার কারণ। কত রকমের কারণ খুঁজে বের করছে। আমার কাছে সবসময় মনে হয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি ছিল তাদের সমর্থক, দর্শক, মানুষ। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুর্বলতা বা সবচেয়ে বড় সমস্যাও এদেশের মানুষ, সমর্থক। যেমন সাকিব আল হাসান, তামিম, বা এই যে আমাদের যে তারকা ক্রিকেটার আছে, মাশরাফির মধ্যে তারকা ক্রিকেটাররা আছে, আমাদের দর্শকরা এই তারকা ক্রিকেটারদের সমর্থক, যতখানি না বাংলাদেশের সমর্থক। যেমন সাকিব আল হাসান, তার বিরুদ্ধে অভিযোগ কি? সাকিব আল হাসানের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আছে, তদন্ত হয় নাই, অভিযোগ এসেছিল। শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আছে, বাবার নাম পরিবর্তন করে 2 নম্বরই করার অভিযোগ আছে। আর কতগুলো বলবো, জোয়ার বিজ্ঞাপনে তার সংশ্লিষ্টতার অভিযোগ আছে। এই যে অভিযোগগুলো, এগুলো হয়েছে কি কারণে? হয়েছে কারণ সাকিব আল হাসানকে এমন একটা ধারণা দেওয়া হয়েছে, তুমি সব কিছুর ঊর্ধ্বে, তোমাকে আমার দরকার, তোমার রাজনীতিতে আসো, তোমাকে এমপি বানাবো। এমপি বানানো হয়েছে। তার আগে মাশরাফিকে এমপি বানানো হয়েছে। জাতীয় দলের ক্রিকেটার, ক্রিকেটও খেলে, আবার এমপিও হয়। এই যে ক্রিকেটের 12টা বাজিয়ে দেয়া হলো, আমাদের দর্শকের জায়গা থেকে কিন্তু এর কোনো তীব্র বড় কোনো প্রতিবাদ করা হয়নি। আমরা সারা জীবনে কোনো সাফল্য নেই, 2 যুগ পূর্ণ হয়ে গেল আমাদের টেস্ট স্ট্যাটাস পাওয়ার, কোনো অর্জন নাই, প্রায় কোনো অর্জন নাই। একটি ম্যাচ জিতলেই আমরা মহা খুশি। হ্যাঁ খুশি, আমাদের জাতীয় জীবনে যেহেতু অর্জন নাই, সেই কারণে একটি ম্যাচ জিতলে আমরা খুশি হই। কিন্তু আমাদের যে বড় কোনো অর্জন নাই, অর্জন যে হলো না, তার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে এক ধরনের বেয়াদব, দুর্নীতিপরায়ণ, জুয়ারু, বাটপার, শেয়ার বাজার কেলেঙ্কারি, এই ধরনের লোকজনদেরকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে এদের একটা অসীম ক্ষমতা দিয়ে দেয়া হয়েছে। এরা কোনো কিছুকে কেয়ার করে না, বাংলাদেশের মানুষকে কেয়ার করে না। তারা বাংলা রাজা হিসেবে দেখে, বাংলাদেশের মানুষকে প্রজা দেখে, মনে করে যে তাদেরকে সমর্থন করাটা বাংলাদেশের মানুষের দায়িত্ব, এবং বাংলাদেশের মানুষ বা সমর্থকরাও তাই মনে করে, তাই মনে করেই তাদেরকে সমর্থন করে। যে কারণে ক্রিকেটের যা হওয়ার তাই হয়েছে। কোনো আশা নাই, কোনো ভরসা নাই, ক্রমাগত শুধুমাত্র অধপতন। কিন্তু তাদের দাপটের কোনো কমতি নেই। তারা তো এমপি, তারা তো রাজনীতি করেন, ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে তাদের সম্পর্ক। আর আমাদের অর্জনের জায়গাটা কি, মানে অধপতনের জায়গাগুলো কি? ধরেন দুর্নীতির অবস্থাটা চিন্তা করে দেখেন। সাবেক আইজিপি বেনজির আহমেদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল। তার ভর্তির যোগ্যতা ছিল না, ভর্তির সুযোগ দেওয়া হয়েছিল।
কে সুযোগটা দিয়েছিলেন? রুবায়েতুল ইসলাম অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এখন স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান বানানো হয়েছে তাকে। তার বিরুদ্ধে দুর্নীতির বড় রকমের অভিযোগ উঠেছিল, সত্য মিথ্যা তদন্ত হয়নি, তার অ্যাকাউন্টে ডলার ঢুকেছিল, এই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল, কিন্তু কোনো তদন্ত হয়নি। তিনি সেই জায়গায় স্টক এক্সচেঞ্জেই আছেন। শেয়ার বাজারের ভয়াবহ রকমের পতন হচ্ছে, কিন্তু তিনি ক্ষমতায় আছেন। এই ভদ্রলোকের লিখিত সুপারিশে বেনজীর আহমেদ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে প্রস্তাব আসছে যে বেনজীর আহমেদের ডক্টরেট ডিগ্রি বাতিল করতে হবে। হয়তো বাতিল হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে ডক্টরেট ডিগ্রি বাতিল হোক, ভালো কথা, বেআইনিভাবে অন্যায়ভাবে নেওয়া হয়েছে, কিন্তু বেআইনি কাজটি যিনি করেছেন রুবায়েতুল ইসলাম, তার বিষয়টি কি তদন্ত হবে? তিনি আসলে কি কারণে, কোন ভিত্তিতে, কোন কারণে বেনজীর আহমেদকে তিনি ভর্তি করিয়েছিলেন? কারণটা কি ছিল? তদন্ত হবে? আশা করা খুবই দুর্বিষহ। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ, তিনি যে বিশ্ববিদ্যালয়তে ডক্টরেট ডিগ্রি নিয়েছেন, যে সেই সময়ে তার যিনি তত্ত্বাবধায়ক ছিলেন, তত্ত্বাবধায়ক থাকা অবস্থাতে তিনি, সেই ভদ্রলোক আবার আর এক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে গেছেন, এই সমস্ত নানাবিধ কেলেঙ্কারি আছে, কিন্তু এখনও পর্যন্ত তার ডক্টরেট ডিগ্রি নিয়ে কোনো আলোচনা বা তদন্ত বা কোনো কিছু আমরা দেখছি না। তো এই যে বাংলাদেশের অধপতন, এই অধপতনের ধারাটা ক্রমাগতভাবে বাড়ছে। ধরেন বাংলাদেশে সবসময় দুর্নীতি ছিল, আমাদের এখন আলোচনা করতে গেলে বিএনপির সময়ের দুর্নীতির কথা বলা হয়, হাওয়া ভবনের দুর্নীতির কথা বলা হয়। বিএনপির সময় দুর্নীতি ছিল না, হাওয়া ভবনে দুর্নীতি ছিল না, হাওয়া ভবনে যে সমস্ত লোকজনদের আড্ডা ছিল, সেই সমস্ত লোকজন যে ভালো ছিল এটা বলার তো কোনো সুযোগ নেই, বলি না। তাদের সবাইকে আমরা চিনি, তাদের সবাইকে আমরা জানি, দেখেছি আমরা তাদের দাপট। এখন প্রশ্ন হচ্ছে হাওয়া ভবন বা বিএনপির সেই সময়ে যে দুর্নীতি আর এখনকার দুর্নীতি, আমরা কি তুলনামূলক আলোচনা করব, না দুটি দুর্নীতি নিয়ে কথা বলবো? আমি বিএনপির দুর্নীতির সমালোচনা করি সেই সময়। এখন তুলনামূলকভাবে আলোচনা করতে গেলে আসে যে আগে ছোট দুর্নীতি হতো, এখন বড় দুর্নীতি হয়। ছোট দুর্নীতি হলো সেটাও দুর্নীতি ছিল, এখন এটাও দুর্নীতি। এখন প্রশ্নটা হচ্ছে, আওয়ামী লীগ সরকার যখন বলে যে হাওয়া ভবনের দুর্নীতি, বিএনপির দুর্নীতি, তখন আসলে আলোচনাটা প্রাসঙ্গিকভাবে হয়ে যায়। বাংলাদেশে কি কোনোদিন এইভাবে ব্যাংকিং সেক্টর এইভাবে লুটপাট হয়েছে? একটা ব্যাংককে খালি করা হয়েছে, এইভাবে কি কোনোদিন লুটপাট হয়েছে? বাংলাদেশ থেকে $1 বিলিয়ন এস আলম বিদেশে $1 বিলিয়ন বিনিয়োগ করেছে। এস আলমের বাইরে কোনো ইনকাম নাই। এস আলম বাংলাদেশ থেকে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে $1 নিয়ে যায় নাই, কিন্তু $1 বিলিয়ন, কমপক্ষে $1 বিলিয়ন বাইরে সে বিনিয়োগ করেছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে, তদন্ত হয়নি। ঋণ খেলাপি বাংলাদেশে কি কোনোদিন এই পর্যায়ে ঋণ খেলাপি ছিল? 2009 সালে ঋণ খেলাপি ছিল 22,500 কোটি টাকা। এখন সরকার ঘোষিত ঋণ খেলাপি 2.5 লক্ষ কোটি টাকা, আর অঘোষিতভাবে নানা রকমের কারসাজি করে ঋণ খেলাপি থেকে নাম কাটানো হয়েছে। নাম কাটিয়ে যারা ক্ষমতার শীর্ষে অবস্থান করছেন, শীর্ষের পাশে অবস্থান করছেন, তাদের হিসেব যদি ধরা হয় তাহলে 4-5 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি কোনোদিন ছিল বাংলাদেশে? এইখানে এবার এক ধরনের লোকজন এসে যুক্তি দেয়, না বাংলাদেশের অর্থনীতি তো আগে এত বড় ছিল না, এখন অর্থনীতি বড় হয়েছে, ঋণ খেলাপিও বেড়েছে। কি অদ্ভুত যুক্তি! অর্থনীতি বড় হয়েছে, সেই অর্থনীতি আরও গোছানো হওয়ার কথা, সেই অর্থনীতি আরও লুটপাট চুরিবাটপাড়ি বন্ধ হওয়ার কথা। অর্থনীতি বড় হয়েছে, ঋণ খেলাপি বেড়েছে, দুর্নীতি বেড়েছে, ব্যাংক লুটপাট বেড়েছে। কি অদ্ভুত যুক্তি! মানে অধপতন কত রকমের হয়। কোনোদিন বাংলাদেশে এই পর্যায়ের ঘটনা কি প্রকাশিত হয়েছে? মতিউর রহমান 4বার দুদক তার তদন্ত করেছে, দুর্নীতির তদন্ত করেছে, কখনোই নাকি কোনো কিছু পায়নি। কি অদ্ভুত ব্যাপার! দুদক যখন এনবিআরের কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করতে যায়, তখন নাকি এনবিআর তার বিরুদ্ধে চিঠি পাঠায়, তার তথ্যের উৎস নিয়েও টানাটানি করে, তদন্ত করে। ফলে দুর্নীতি দমন কমিশনে যারা আছেন তারা ভয় পেয়ে যায়, তারা আর সেদিকে তদন্তে আগায় না। কি অদ্ভুত ব্যাপার! যদি এনবিআর দুর্নীতি দমন কমিশনের কোনো কর্মকর্তার বিষয়ে, আয়কর বিষয়ে যদি কোনো অনুসন্ধান করে, তাহলে সমস্যাটা কোথায়? আয়কর যদি দেয়া থাকে তাহলে তো তদন্ত হলে সমস্যা হওয়ার কথা নয়। তো
কীরকম অদ্ভুত ব্যাপার। মতিউর রহমানের তদন্ত হয়ে তার বিরুদ্ধে কিছুই পাওয়া গেল না, অথচ এখন তার কত সম্পদ, কত কিছু। আরেকজন সচিব, কি প্রথম সচিব নাকি সচিব দেখলাম, তার সম্পত্তি, বাড়ি, ফ্ল্যাট কি কি ক্রোক করতে বলেছে। অর্থাৎ দুর্নীতির ব্যাপকতা কি ভয়াবহ আকারে বেড়েছে। আমাদের অধপতন, যেটা বলছিলাম, শিক্ষায় আমাদের ভয়াবহ রকমের অধপতন। দুর্নীতি বাংলাদেশের একেবারে সর্বত্র ছেয়ে গেছে এবং স্মরণকালের ভয়াবহতম জায়গাতে পৌঁছেছে। আমাদের ক্রিকেট ধ্বংস হয়ে গেল, আমাদের শিক্ষা ধ্বংস হয়ে গেল, আমাদের এথিক্যাল অবস্থান ধ্বংস হয়ে গেল, আমাদের রাজনীতিবিদরা রাজনীতিটাকে একেবারে কলুষিত করে ফেললেন। কোনো বিরোধী দল রাখলেন না, বিরোধী দলকে দাঁড়াতে দিলেন না, নিজেদের দলের মধ্যে দলাদলি, মারামারি, দুর্নীতি, একজন আর একজনকে কেটে টুকরো টুকরো করে ফেলছে, সেই লাশও খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে আমাদের অধপতনটা কোন জায়গাতে হয়েছে? সর্বত্র শুধু অধপতন। এই অধপতনের দায় কার? আওয়ামী লীগ বলবে বিএনপি দায়ী, বিএনপি বলবে বর্তমান সরকার দায়ী, তারও আগে এরশাদের কথা আসবে, তার আগে জিয়াউর রহমানের কথা আসবে, তারপরে গিয়ে বঙ্গবন্ধু, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু সরকারের প্রসঙ্গ আসবে, মাঝখানের মোস্তাক সহ ওই গাদ্দারদের প্রসঙ্গ আসবে। প্রশ্ন হচ্ছে তাহলে ভালো কে? কোথাও কিন্তু ভালো নাই। পর্যায়ক্রমে আমাদের শাসন ব্যবস্থায় পর্যায়ক্রমে একটার পর একটা কলুষিত হয়েছে, রাজনীতি কলুষিত হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, কোনো রাজনীতিবিদ 5,000 গুণ, 10,000 গুণ, 12,000 গুণ সম্পদ বৃদ্ধি পায়, কোনো তদন্ত হয় না। সরকারের ভেতরে এই প্রতিক্রিয়া হয় না যে আমার ওই রাজনৈতিক নেতা কিভাবে 5,000 গুণ সম্পদ বৃদ্ধি করলো 4 বা 5 বছরে। পুলিশের আইজি দুর্নীতি করবে, সাবেক কমিশনার, সাবেক আইজি দুর্নীতির সংবাদ প্রকাশিত হবে, কমিশনারের দুর্নীতির সংবাদ প্রকাশিত হবে, ডিআইজির দুর্নীতির সংবাদ প্রকাশিত হবে। আর পুলিশের সংগঠন চাকরিতে থাকা অবস্থাতে বলবে যে অতিরঞ্জন করে মন গড়া সংবাদ পুলিশকে নিয়ে পড়া যাবে না, সংবাদ প্রকাশ করা যাবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে বলাবে যে পুলিশ বিষয়ে সংবাদ প্রকাশ করার সময় সতর্ক থাকতে হবে। দুর্নীতি করবেন আপনারা, আপনাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠবে, সেটা নিয়ে আপনারা সতর্ক থাকবেন না। দুর্নীতি করব না সেটা নিয়ে কেউ সতর্ক থাকবে না, কিন্তু দুর্নীতির সংবাদ প্রকাশ করতে হলে সতর্ক থাকতে হবে। কি অদ্ভুত আবদার! মামাবাড়ির আবদার বলে যে একটা কথা আছে, এটা মামাবাড়ির আবদারের মধ্যেও পড়ে না, এটা সকল রকমের সব রকমের আবদারের উপরের আবদার, যে দুর্নীতি আমি করব, আমার বিরুদ্ধে অভিযোগ আসবে, কিন্তু তুমি তদন্ত করতে পারবে না, তুমি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করতে পারবে না। এবং সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবার সেই নীতিকে সমর্থন করে। তার মানে হচ্ছে আমরা দৃশ্যমানভাবে যে অবকাঠামোর উন্নয়ন করেছি, সেই অবকাঠামোর উন্নয়নটা ভালো। মনে রাখতে হবে যে অবকাঠামো নিজে কোনো উন্নয়ন নয়, অবকাঠামো উন্নয়নের সহায়ক। আর দুর্নীতি, অধপতন সবগুলো জায়গাতে। অর্থনীতি বড় হয়েছে, বিপুল আকারের ঋণ বেড়েছে, বিদেশি ঋণ বেড়েছে, ব্যাংক থেকে ঋণ নেয়ার পরিমাণ বেড়েছে। আইএমএফ থেকে আমরা একবার 30টা, 33টা, 40টা শর্তে ঋণ ছাড় পাচ্ছি, ঋণ নিচ্ছি। তেলের দাম বাড়ছে, বিদ্যুতের বাড়ছে, জিনিসপত্রের দাম ভয়াবহ আকার ধারণ করেছে, কিন্তু রিজার্ভের পতন ঠেকানো যাচ্ছে না। এখন নাকি রিজার্ভ $12 বিলিয়ন, এবং ক্রমান্বয়ে এটা কমছে। মানে আতঙ্কের যথেষ্ট কারণ আছে, কিন্তু সরকার কোনো কিছুকে আতঙ্কের মধ্যে ধরতে চায় না। ঠিক আছে, ভালো কথা, না ধরুক, কিন্তু পতন তো ঠেকাতে হবে। ব্যাংক পতন ঠেকাতে হবে, ক্রিকেটের পতন ঠেকাতে হবে, জিনিসপত্রের দামের যে ঊর্ধ্বগতি সেটা ঠেকাতে হবে, ঋণখেলাপিদের ঠেকাতে হবে, ব্যাংক লুটপাট ঠেকাতে হবে। শুধু রাস্তাঘাট আর ব্রিজ বানালে তো হবে না, মেট্রো রেল বানালে তো হবে না। মেট্রো রেল দরকার, ঠিক আছে, কিন্তু পৃথিবীর সবচেয়ে বেশি দামে মেট্রো রেল বানাইলে তো হবে না। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সাম্যের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে সকল মানুষের অধিকার, মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে কথা বলার অধিকার। এখন আমার কথা বলার অধিকার সংকুচিত, এখন আমার নীতি, নৈতিকতা, এথিক্যাল অবস্থান দুর্বল। সব কিছু মিলিয়ে আমার মুক্তিযুদ্ধের চেতনা বলতে যেগুলোকে বোঝায় সেগুলোর অবস্থা অত্যন্ত ভঙ্গুর, কিন্তু আমি চেতনা নিয়ে বসে আছি, চেতনা ধরে বসে আছি। কিন্তু সেই চেতনার যে ডালপালা, সেই ডালপালাগুলো একে একে ভেঙে দুমড়ে মুচড়ে তছনছ হয়ে যাচ্ছে। সেদিকে আমাদের কারো কোনো নজর নাই। কারো কোনো নজর নাই কেন বলছি? দেশের মানুষের নজর নাই। বিএনপির উপরে দায় চাপিয়ে লাভ নাই।
বিএনপি পারছে না ধরলাম, পারছে না, কিন্তু সাধারণ মানুষ কি করছে? মানুষের তো কথা বলতে হবে। শুধু কথা বলতে দেয় না, ভয় পাবো। হ্যাঁ, ভয় পাওয়ার কারণ আছে, কিন্তু ভয় পাওয়ার কারণের মধ্যেও তো আমাদের সত্যটাকে তুলে ধরা দরকার। সরকারকে তো বোঝা দরকার যে মানুষের ভেতরের যে ক্ষোভ, মানুষের মুখের ভাষা যদি আপনি নাও বুঝেন, তিনি যদি নাও বলেন, চোখের ভাষা তো বোঝা দরকার। আমাদের অধপতন সর্বত্র। উন্নয়ন বা অগ্রগতির যে দৃশ্যমান অবকাঠামো, সেই অবকাঠামোর নিচে ভয়াবহ রকমের অধপতন চাপা পড়ে আছে। এই অধপতন চাপার জায়গা থেকে যদি আমরা এই অধপতন থেকে যদি আমরা মুক্ত হতে না পারি, ওই ভবন, সেতু, ফ্লাইওভার, মেট্রো রেল কোনো কিছু আমাদের রক্ষা করতে পারবে না। রক্ষা করার একমাত্র উপায় অধপতন ঠেকানো, নীতি নৈতিকতা দুর্নীতি সব রকমের অধপতন ঠেকানো।